এর মধ্যে দিয়ে গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ঢাকার বাইরে এক জনসভায় বলেছেন যে তারা মনে করছেন যে নির্বাচন তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করে ফেলবে, এরকম এরকম আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। এটি একটি প্রসঙ্গ। পাশাপাশি রাজনীতিতে তুমুল আলোচনা প্রথম আলোর জরিপ, সেই জরিপ নিয়ে বিএনপি কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন, আমাদেরও মানে কারো কারো মাথার অ্যান্টেনার উপর দিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার সঠিক বলছেন। এই সমসাময়িক বিষয়ের দুদিন ধরে বেশ কিছু ঘটনা জমে গেছে। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার বিশ্লেষণের অপেক্ষায়। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, আবারও ধন্যবাদ তোমাকে তোমার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে আমি সংগ্রামী শুভেচ্ছা সালাম জানাচ্ছি। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন খাস নিয়তে। তোমার বক্তব্যগুলো ভেরি ইন্টারেস্টিং, ভেরি আপডেটেড, ভেরি ইন্টারেস্টিং। তুমি শুরু করেছো প্রথম আলোর মতো বিখ্যাত একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার তাদের একটা জরিপ চালানো হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই জরিপ চালানোর পরে দেখা গেল যে বেশিরভাগ মানুষ একটি জরিপে একমত, প্রায় 95% মানুষ, যে জরিপটা ভুয়া। এই জরিপটা একটা বানানো জরিপ, এবং এটা একটা পরিকল্পিত জরিপ, এবং এটা মেলাফাইডি একটা জরিপ, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে একটা জরিপ করানো হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশের প্রায় শতকরা 90 থেকে 95% মানুষ একমত। এইটার উপর যদি তুমি জরিপ করো তাহলে দেখতে পারবা। দেখো, ওনারা জরিপে একটা কথা বলেছে যে তারা একটা লিখিত বক্তব্য নিয়েছে, লিখিত কোশ্চেনিয়ার দিয়েছে, সেই লিখিত প্রশ্নের থেকে লিখিতভাবে এই জবাবগুলো দেওয়া হয়েছে। তাদের জরিপের বাস্তবতা প্রমাণ করার জন্য তারা বলেছেন যে তারা লিখিত নিয়েছেন। বাংলাদেশে লিখিত মানুষের সংখ্যা কত? প্রথম কথাই হলো যে প্রায় 40% মানুষ বাংলাদেশে এখনো লিখতে পড়তে জানে না। তার মানে প্রথমে 40% আউট। সে যে 59 বা 49% বলতেছে, তাহলে 40% আগেই আউট। তাহলে 60% থেকে যে জরিপটা করা হয়েছে, সেই 60% যদি 49% বলে সরকারের প্রতি তাদের আস্থা আছে, তাহলে কত দাঁড়ালো গিয়া? সেটা তো 30-এর নিচে চলে যায়, 20-25% মধ্যে চলে যায়। চরম বাস্তবতাটা কি এখানে তো বোঝা যাচ্ছে। আমি কেন বলছি, প্রথম আলো ভেরি স্মার্ট পিপল, স্মার্ট পেপার, মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করে, ভালো অ্যাডভার্টাইজ পাচ্ছে, ভালো আয় রোজগার তারা করতেছে। এবং বাংলাদেশে একটি মাত্র পত্রিকা বোধ হয় যারা নিয়মিত সম্পাদকদের বা সাংবাদিকদের বেতন দেয়, কর্মচারীদের বেতন দেয়, এবং এদিক দিয়ে এই পত্রিকাটা প্রথম সারি পত্রিকা, দেশীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পত্রিকা। এখন আমার প্রশ্নটা হয়েছে যে এই জরিপটা ওনারা কেন করলেন? এটা নির্বাচনের সময় সবাই জরিপ করে থাকে, জরিপ করাটা অস্বাভাবিক কিছু না, এটা জরিপ হয়ে থাকে, জরিপ তারা করতে পারে। কিন্তু জরিপটার মধ্যে কেন হঠাৎ করে সরকারের প্রতি কারণ কি আছে? সরকার কি ইলেকশন দাঁড়াচ্ছেন? সরকার কি নির্বাচন করতে যাচ্ছে? সরকারের পক্ষে জনমত কতটুকু আছে? তার মানে সরকার যদি 49% লোকের কাছে জনপ্রিয় হয়ে থাকে, তাহলে তো নির্বাচন হওয়ার দরকার নাই। এই সরকার তো জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার। কি ওনারা এস্টাবলিশ করতে চাচ্ছেন, কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বাংলা জনগণের সামনে, উদ্দেশ্যটা তো আমাদের ভয় লাগতেছে। কারণ প্রথম আলো যা চায়, ঘুরিয়ে ফিরিয়ে আজকে যা চায়, কালকে ঘুরিয়ে ফিরিয়ে তাই ঘটে, তাই তারা ঘটাইতে সহায়ক হয়। তারা বাংলাদেশের অনেক অঘটনের পটীয়সী, অনেক অঘটন বাংলাদেশে তারা ঘটিয়েছে, অতীতেও, বর্তমানে ঘটিয়ে যাচ্ছে, আগামীতেও তাদের ঘটানোর সম্ভাবনা এবং সক্ষমতা দুইটি তাদের আছে। কাজে জরিপটার মধ্যে আমাদের মনে হয়েছে যে জরিপটা উদ্দেশ্য প্রণোদিত, এবং জরিপটা নির্বাচনের কাউন্টার, একটা চ্যালেঞ্জ হিসেবে সে দাঁড় করাতে চাচ্ছে। সে বলতে চাচ্ছে যে নির্বাচনের মতো নির্বাচনের প্রয়োজনীয়তা জনগণের সামনে নাই। কারণ যে সরকারের পিছনে 49% মানুষ সন্তুষ্ট, সেই সরকারের, যেহেতু ব্রিগেডিয়ার সাখাওয়াত শাহ বলেছেন
যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য নয়। এতদিনে সত্য কথাটা বললেন। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই যে এই কথাটা আপনি স্পষ্ট করে বলছেন, যেটা আপনার অন্য উপদেষ্টারা বলার সাহস দেখায় নাই। আসলেই তো অন্তর্বর্তীকালীন সরকার এদেশে নির্বাচন দিতে আসে নাই। নির্বাচন দেওয়া তার ম্যান্ডেট নয়। তার ম্যান্ডেট হলো রাষ্ট্রকে সংস্কার করা, এই রাষ্ট্র শাসন ব্যবস্থাকে সংস্কার করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আগে একবার সরকার আসছিল, ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে, সে লাইনচ্যুত ট্রেনকে ট্র্যাকে নিয়ে আসা। সেখানেও তারা চরম ব্যর্থ হয়ে 2 বছরের মাথায় তারা অপমান অপবাদ মাথায় নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, এবং তারপরে তারা কেউই বাংলাদেশে ফিরে আসে নাই। এবারের স্লোগান ছিল সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং সরকারি কাঠামো সংস্কার। রাষ্ট্র কাঠামো সরকার কাঠামো সংস্কারের জন্য আমরা অনেক 1 বছর নাটক দেখলাম। ডক্টর আলী রিয়াজের প্রযোজনায় আমরা একটা বিশাল নাটক দেখলাম, যেখানে রাজনীতিবিদদেরকে নাকে রশি লাগায়া টেনে টেনে নিয়ে আসছে, নিয়ে এসে প্রতিদিন তাদেরকে নসিহত করেছে, তাদের মেধা বুদ্ধিকে শার্প করে দিয়েছে, তাদেরকে জ্ঞান দিয়েছে, তাদের উপরে মাস্টারি করেছে। তারপরে সে তার মন গড়া একটা ফাইন্ডিংস তৈরি করে, মন গড়া একটা রিপোর্ট তৈরি করে, সে রিপোর্টটা প্রধান উপদেষ্টার কাছে বৃষ্টিতে ভিজে দক্ষিণ প্লাজায় দিয়েছেন, যেখানে মানুষজন কেউ আসে নাই, এবং সেখানে যুদ্ধাহত বৈষম্য ছাত্র আন্দোলন নেতা কর্মীদেরকে, জুলাই যোদ্ধাদেরকে পিটিয়ে পঙ্গুদেরকে আবার পঙ্গু করা হয়েছে। সেইভাবে লাঠিপেটা করে মানুষকে সরিয়ে দিয়ে, এবং বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা তথাকথিত একটা প্রতিবেদন পেশ করেন এবং স্বাক্ষর করেন। সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল অনেকটা জোকারের মতো গিয়ে ছাতি মাথায় দিয়ে ধরে, একজনের সাথে একজনের মাথায় ধরে, আরেকজন ছাতি মাথায় আরেকজনের ধরে। এখানে কোন রকম মনে হচ্ছে যে সাম্যের দেশে বাস করতেছি, সবাই এক সমানে আছি, সবাই সবার চেয়ে কেউ কাছে কম না। ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, সাম্যতা আমাদের মধ্যে এত বেশি যে মহাসচিব ধরে আরেক সদস্যের মাথায়, সদস্য আবার ধরে মহাসচিবের মাথায়। সদস্য মহাসচিবের মাথায় ধরাটা স্বাভাবিক, কিন্তু মহাসচিব সদস্যের মাথায় ছাতা ধরাটা স্বাভাবিক নয়। এই ধরনের খেয়ালিপনা, এই ধরনের ছেলেমি, এই ধরনের হীন রাজনীতি আমরা দেখেছি তথাকথিত সনদ দস্তখতের মাধ্যমে। এখন আবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, একসঙ্গে এখন নির্বাচন হবে, গণভোট হবে। তো এই যে একসঙ্গে গণভোটে নির্বাচন হবে, এটাও তো একটি দলের দাবি ছিল, অন্য দলের দাবি ছিল না। কিন্তু বাকিরা সবাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখানে ঐক্যমত ঘোষণা করেছে। কাজে এখানে কে বা কাকে ডুবানোর জন্য জরিপ করা হয়েছে এটা তো স্পষ্ট হয়ে গেছে। আতিক রহমান, আমি তোমাকে নাম বলছি না, কিন্তু কাকে ডুবানোর জন্য এবং কাদেরকে উঠানোর জন্য জরিপটা করা হয়েছে এটা স্পষ্ট। এখানে সরকারের পক্ষে দালালি করা হয়েছে, সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে। এখন কদিন পরে দেখবা এই জরিপের কাউন্টার জরিপ করবে আবার তারাই বলবে যে আমরা যে জরিপ করেছিলাম সেই জরিপে দ্রুত মানুষের মধ্যে মনের পরিবর্তন আসছে, এবং এখন দেখা যাচ্ছে এই অবস্থা। যদি নির্বাচনের হাল হকিকত, নির্বাচনের ঢেউ উঠে, বাংলাদেশের নির্বাচনের ঝড় যখন উঠবে, তখন দেখবা এই জনমত জরিপ আবার অন্যদিকে ঘুরে গেছে। ওরা যে দিক থেকে বৃষ্টি আসবে, ছাতা ওই দিকেই ধরবে। এটাই আমার বন্ধুদের, আমার প্রথম আলোর বন্ধু, ডেইলি স্টারের বন্ধু মতিউর রহমান ভাই আমার, মাহফুজ আনাম ভাই আমার, তাদের একটা অভিষ্ট লক্ষ্য। তারা কোনো কিছুই কিন্তু উদ্দেশ্যবিহীন ভাবে করে না, তারা কোনো বক্তব্য উদ্দেশ্য ছাড়া দেয় না। তাদের একটা সুদূর প্রসারী উদ্দেশ্য আছে। এদেশে বিরাজনীতিকরণ করার পিছনে যারা এক নাগারে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলো জনাব মতিউর রহমান সাহেব এবং মাহফুজ আনাম সাহেব। তারা রাজনীতিবিদদের মধ্যে কোন রকম ন্যূনতম ইতিবাচক কিছু দেখে না, তারা সবকিছু রাজনীতিতে নেতিবাচক দেখে। তারা রাজনীতি ছাড়া বাংলাদেশকে বাঁচাতে চাচ্ছে, তারা বাংলাদেশকেও একটা সামরিক শাসনের আওতায় আনতে চায় বা কোন মার্শাল ক্ষমতায় আওতায় আনতে চায়। মার্শাল ক্ষমতার বা বিপ্লবী সরকারের ক্ষমতায় আনাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই তারা আকারে ইঙ্গিতে প্রকান্তরে তারা একটা সামরিক শাসক বা সামরিক শাসক মানে কি বলে সাপোর্টেড
বা ব্যাকড বাই মিলিটারি অথরিটি, এরকম একটা সরকারকে তারা পছন্দ করে এবং এই ধরনের সরকার তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জরিপের মাধ্যমে তারা সেটা বলতে চাচ্ছে, যেহেতু এই সরকারের প্রতি 49% মানুষের আস্থা রয়েছে, ফলে এই সরকার কন্টিনিউ করতে পারে, নির্বাচনের তফসিল আরো 1, 2, 3 বছর পিছায় দিতে পারে। এই সমস্ত ঢামাডোলের কারণে আজকে নির্বাচন কমিশন বেকায়দায় পড়ে গেছে। একটা দিন সময় নষ্ট করতে পারছে না, একটা দিনও যেন কোনো গ্যাপ না হয় সেই জন্য সে বলতেছে আমি রেকর্ড করাচ্ছি, আমি রেডিও বাংলাদেশকে ডেকেছি, টেলিভিশনকে ডেকেছি, মানে এই কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে নির্বাচন সঠিক সময় হবে। আপনি প্রথম আলো, ডেইলি স্টারের এই ভুয়ার কথাতে, এই ভুয়া জরিপে আপনারা কান দেন না। এটা একটা ইতিবাচক পদক্ষেপ। আমি মনে করি এই যে বিভিন্ন সময় যে কথাটা বলেছে, এটা একটা ইতিবাচক পদক্ষেপ এবং সেখানে এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে এই জন্য যাতে এই গ্যাপটা যেন মানুষ বিভ্রান্ত না হয়, মানুষ হতাশ না হয়। কাজেই মোটামুটি তো এখন বোঝা যাচ্ছে যে 11 তারিখে বা বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আমরা অতীতেও দেখেছি যে ছুটির আগের দিনে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। ছুটি একমাত্র বৃহস্পতিবারের পরে শুক্র শনিবার ছুটি আছে, আরেক ছুটি আছে 15 ডিসেম্বরের পরে 16 ডিসেম্বর ছুটি।